আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব মর্তের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দেবতাবৃন্দ। ধরিত্রীকে বলা হতো সর্বজন মাতা, কিন্তু তিনি প্রকৃতপক্ষে কোনো দেবী ছিলেন না। তাকে কখনোই বিচ্ছিন্ন করা হয়নি প্রকৃত মর্ত থেকে এবং আলাদা কোনো ব্যক্তিত্ব ছিল না। ক্রোনাস এবং রিয়ার কন্যা শস্য দেবী দিমিত্রি সিরিস বা সুরা দেবতা ডায়োনিসাস, যাকে ব্যাক্কাসও বলা হয়, ছিলেন মর্তের সর্বময় দেবচরিত্র এবং গ্রিক ও রোমান পুরাণ তত্ত্বে তাদের ছিল অপরিসীম গুরুত্ব। পরবর্তী অধ্যায়সমূহে জানা যাবে তাদের কাহিনীসমূহ। মর্তে আর অন্য যেসব দেবতা বাস করতেন তারা ছিলেন অগুরুত্বপূর্ণ। এদের মধ্যে মুখ্য ছিল প্যান। তিনি ছিলেন হারমিসের পুত্র। হোমারের স্ত্রস্তগীত অনুযায়ী তিনি একজন কোলাহল প্রিয় এবং ফুর্তিবাজ দেবতা, কিন্তু তিনি অংশত ছিলেন পশুর। তার ছিল ছাগলের শিং এবং পায়ের পাতার বদলে ছিল ছাগলের খুর। তিনি ছিলেন ছাগল পালক এবং মেষ পালকদের দেবতা এবং তিনি ছিলেন বনপরীদের নৃত্যের উচ্ছল সহচর। সকল বন্য স্থানই ছিল তার আবাসস্থল, ঝোপঝাড়, বনবনানী এবং পর্বতমালা, কিন্তু তিনি তার জন্মস্থান আর্কেডিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। তিনি ছিলেন এক বিস্ময়কর সঙ্গীতজ্ঞ। তিনি তার সুর যন্ত্রে যে সুর সৃষ্টি করতেন তা ছিল নাইটিঙ্গেল পাখির মতোই মধুর। তিনি একের পর এক পরীদের প্রেমে পড়তেন, কিন্তু দৈহিক কদর্যতার কারণে বারবার হতেন প্রত্যাখ্যাত। রাতে গভীর বনের মাঝে ভয়ে কম্পমান পথিক যে শব্দ শুনতে পেত তা তারই সৃষ্ট বলে মনে করা হয়। কাজে এই সহজেই অনুমেয় কিভাবে সংক্রামক আতঙ্ক নামক ভয়টি উদ্ভব ঘটেছিল। তিনি সিরিনাসকে কখনো বলা হতো প্যানের পুত্র, কখনো বা তার ভাই, যে ছিল হারমিসের এক পুত্র। তিনি ছিলেন আমোদে ও স্থূল শরীরের এক বৃদ্ধ, যিনি সচরাচর একটি গাধার উপরে চড়ে বেড়াতেন, কারণ অতিরিক্ত মদ্যপানে তিনি হারিয়ে ফেলতেন হাঁটার ক্ষমতাটুকু। তিনি প্যানের মতো ব্যাক্কাসের সাথেও জড়িত ছিলেন। যখন সুরা দেবতাটি তরুণ ছিলেন তখন তিনি তাকে শিক্ষাদান করেন এবং শিক্ষকের পরম মদ্যপানাসক্তির কারণে তিনিও তার একনিষ্ঠ অনুসারীতে পরিণত হন। মর্তের এই দেবতাগণ ছাড়াও ছিলেন খুবই বিখ্যাত জনপ্রিয় যমজ দুই ভাই, ক্যাস্টর এবং পোলাক্স, যাকে পলিডিউসিসো নামে ডাকা হতো, যারা বেশিরভাগ বর্ণনায় তাদের সময়ের অর্ধেকটা যাপন করতেন মর্তে, অর্ধেকটা স্বর্গে। তারা ছিলেন লিডার পুত্র এবং এমন দেবতা হিসেবেই উপস্থাপিত যারা ছিলেন নাবিকের রক্ষাকর্তা, দ্রুতগামী জাহাজের রক্ষক। যখন ঝড়ো বাতাস উন্মুক্ত হয়ে ছুটে চলে ক্রূর সমুদ্রের বুক চিরে, যুদ্ধক্ষেত্রে রক্ষাকর্তা হিসেবেও তারা ছিলেন সমান সামর্থ্য। তারা সবিশেষ সম্মানিত ছিলেন রোমে, যেখানে তারা উপাসিত হতেন এমনভাবে মহান দুই যমজ ভাই, যাদের কাছে প্রার্থনা করে সকল ডোরিয়ান। কিন্তু তাদের বর্ণনাসমূহ স্ববিরোধী। কখনো কখনো কেবলমাত্র পোলাক্সকেই স্বর্গীয় বলে ধরা হয় এবং ক্যাস্টর হলেন মরণশীল, যিনি তার ভাইয়ের ভালোবাসার কারণে এই বড়জোর লাভ করেছিলেন অর্ধ অমরত্ব। লিরা ছিলেন স্পার্টার রাজা টিন্ডারিউসের পত্নী এবং সবচেয়ে প্রচলিত কাহিনী হলো এই যে তিনি তার ঔরসে গর্ভে ধারণ করেছিলেন দুই মরণশীল সন্তান, ক্যাস্টর এবং অ্যাগামেমননের স্ত্রী ক্লাইটেমনেস্ট্রাকে, এবং জিউসের ঔরসে যিনি রাজহংস বেশে মিলিত হয়েছিলেন তার সাথে গর্ভে ধারণ করেছিলেন অন্য দুজন অমর, পোলাক্স এবং ট্রয়ের নায়িকা হেলেনকে। তথাপি ক্যাস্টর এবং পোলাক্স দুই ভাইকে প্রায় বলা হতো জিউসের পুত্র। প্রকৃতপক্ষে যে গ্রিক নামে তারা বেশি পরিচিত ছিলেন সেটা হচ্ছে জিওসকৌরি। শব্দের অর্থ হল জিউসের কিশোর পুত্রদ্বয়। আবার তাদেরকে টিন্ডারিউসের পুত্রদ্বয় টিন্ডারেডি ও বলা হতো। তাদেরকে সর্বদাই উপস্থাপন করা হয় ট্রয়ের যুদ্ধের অব্যাহতির পূর্বে থিসিউস, জ্যাসন এবং আটলান্টার সমকালীন রূপে। তারা অধিকাংশ নিয়েছিলেন ক্যালিডোনিয়ার বন্য শুকুর শিকারের অভিযানে, স্বর্ণ মেষের চামড়া আনার অভিযানে। থিসিউস কর্তৃক হেলেন অপহৃত হলে তারা তাকে উদ্ধার করেছিলেন, কিন্তু ক্যাস্টরের মৃত্যুতে পোলাক্স যে ভ্রাতৃত্ববোধ প্রদর্শন করেছিলেন
তাছাড়া অন্য কোনো কাহিনীতে তাদের ভূমিকা অগুরুত্বপূর্ণ। আমাদের জানা নেই ঠিক কেন তারা গিয়েছিলেন গাভীর মালিক আইরাস এবং লিনসিউসের দেশে। পিন্ডার বলেন, সেখানে কোনোভাবে গাভী নিয়ে আইরাসকে ক্রুদ্ধ করে তোলা হয় এবং ছুরিঘাতে নিহত হন ক্যাস্টর। অন্য লেখকরা বলেন যে দ্বন্দ্বের কারণটি ছিল সেই দেশের রাজা লিউসিপাসের 2 কন্যা। পোলাস ছুরিঘাতে করেন লিনসিউসকে এবং জিউস আঘাত করেন আইডাসকে তার বজ্রপাত দ্বারা। কিন্তু নিহত হন ক্যাস্টর এবং পোলাসকে সান্ত্বনা দিয়ে প্রশমিত করা গেল না। তিনি নিজ মৃত্যু কামনা করলেন এবং দয়া পরামর্শ হয়ে জিউস অনুমতি দিলেন তার জীবনকে তার ভাইয়ের সাথে ভাগাভাগি করে নিতে এবং বেঁচে থাকতে। তোমার সময়ের অর্ধেক মর্তের নিচে এবং অর্ধেক স্বর্গের স্বর্ণগৃহে। এই ভাষ্য অনুযায়ী দুজন কখনোই নিরবচ্ছিন্ন হননি পরস্পরের কাছ থেকে। একদিন তারা বাস করতেন হেডিসে, পরের দিন অলিম্পাসে, সর্বদাই একসাথে। পরবর্তী গ্রিক লেখক লুসিয়ানের ভাষ্যটি ভিন্নতর, যাতে তাদের আবাসস্থল ছিল স্বর্গমর্ত এবং পোলাস যখন যান একটিতে, ক্যাস্টর যান অন্যটিতে, ফলে তারা কখনোই পরস্পরের সাথে মিলিত হতে পারেননি। লুসিয়ানের নাতিদীর্ঘ ব্যঙ্গ রচনাটিতে অ্যাপোলো জানতে চান হার্মিসের কাছে, আমি বলছি কেন আমরা পোলাস এবং ক্যাস্টরকে কখনোই একসাথে দেখতে পাই না। বেশ, হার্মিস উত্তরে বলেন, তারা পরস্পরকে এতই পছন্দ করে যে যখন নিয়তি আদেশ জারি করলো যে তাদের যে কোনো একজনকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং কেবল একজন প্রাপ্ত হবেন অমরত্ব, তারা নিজেদের মধ্যে অমরত্বকে ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত নিল। হার্মিস এটা তেমন সুবিবেচনা প্রসূত নয়। এভাবে তারা নিজেদের যথার্থ কোনো কাজে নিয়োজিত রাখতে পারবে। আমি ভবিষ্যৎবাণী করি, এসকিউলেপাস করেন রোগের নিরাময়। তুমি একজন দক্ষ বার্তাবাহক, কিন্তু এই দুজন তারা কি আলস্যে কাটিয়ে দেবে তাদের সারাটা সময়? নিশ্চিতভাবেই নয়। তারা পোসাইডনের সেবায় নিযুক্ত। তাদের কাজ হলো বিপন্ন যে কোনো জাহাজকে রক্ষা করা। আহা, তুমি এখন আসলে কিছু বললে। আমি আনন্দিত এই জন্য যে তারা এমন চমৎকার কাজে ব্যস্ত। নক্ষত্রলোকে তারা পরিচিত হলেন 2টি নক্ষত্ররূপে, জেমিনি 2 যমজ। তারা সর্বদাই উপস্থাপিত হয়েছিলেন চমৎকার তুষার ধবল ঘোড়া চালানোরত অবস্থায়, কিন্তু হোমার অশ্বচালনার নৈপুণ্য ক্যাস্টরকে পোলাক্সের উপরে স্থান দিয়েছেন। তিনি দুজনকে সম্বোধন করেন ক্যাস্টর অশ্বপোষমাননকারী, পলিডিউসিস এক দক্ষ মুষ্টিযোদ্ধা। সিলিনিরা ছিল তো অংশত মানুষ এবং অংশত ঘোড়া। তারা হাঁটত 2 পায়ে, 4 পায়ে নয়, কিন্তু প্রায়শই পায়ের পাতার পরিবর্তে তাদের থাকত ঘোড়ার খুর, কখনো বা ঘোড়ার কান, এবং সর্বদাই থাকত ঘোড়ার লেজ। তাদের নিয়ে কোনো কাহিনী প্রচলিত নেই, কিন্তু তাদেরকে প্রায় লক্ষ্য করা যায় গ্রিক পুষ্পধারাসমূহে। স্যাটারগন ছিল প্যানের মতো অর্ধমানব ও অর্ধ ছাগরূপী বনদেবতা, এবং তার মতো তাদেরও আবাস ছিল মর্তের দুর্গম বনাঞ্চল সমূহে। এই অমানবিক কদাকার দেবতাদের বিপরীতে বনভূমির দেবীগণ, নয়ন মনোহর কুমারী ওরিয়াটগণ ছিলেন পর্বতপুরী, এবং ডায়াটগণ, যাদেরকে কখনো বলা হয় হামাড্রাইট, ছিলেন বৃক্ষপরী। প্রতি ক্ষেত্রেই যাদের জীবন বাধা থাকত সেই সব বৃক্ষের জীবনের সাথে। বায়ুরাজ ইউলাসও বাস করতেন মর্তে। তার আবাসস্থল ছিল ইউলিয়া নামক এক দ্বীপে। সঠিকভাবে বললে তিনি ছিলেন বায়ু দেবতা অস্থায়ী বিকল্প দেবতাদের প্রতিনিধি। 4 প্রধান বায়ু দেবতা ছিলেন উত্তর বায়ু বোরিয়াস, ল্যাটিন ভাষায় অ্যাকুইলো; পশ্চিম বায়ু জেফার, যার ছিল একটি অদ্বিতীয় ল্যাটিন নাম ফাভোনিয়স; দক্ষিণ বায়ু নোটুস, যাকে ল্যাটিন ভাষায় বলা হয় অস্টার; এবং পূর্ব বায়ু ইউরাস, যার গ্রিক ও ল্যাটিন উভয় ভাষাতে একই। এমন কিছু প্রাণী ছিল যেগুলো মানবীয় বা দৈব কোনোটিই ছিল না, যাদের আবাস ছিল মর্তেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্যান্টরবৃন্দ। তারা ছিল অর্ধমানব ও অর্ধ ঘোড়া, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা ছিল হিংস্র প্রাণী, মানুষের চাইতে বন্য জন্তুর সাথেই বেশি সাদৃশ্যপূর্ণ।
অবশ্য তাদের একজন কিরণ সর্বত্র পরিচিত ছিলেন সততা ও জ্ঞানের জন্য। গর্গনবৃন্দ ছিল মর্তবাসী, তারা ছিল 3 জন এবং এর মধ্যে 2 জন ছিল অমর। তারা ছিলেন ডানাযুক্ত ড্রাগন সদৃশ প্রাণী, যাদের দৃষ্টি মানুষকে পরিণত করত পাথরে। সমুদ্রের দেবতা ও ধরিত্রী দেবীর পুত্র ফোর্সিস ছিল তাদের পিতা। গ্রেইয়াবৃন্দ ছিলেন গর্গনদের বোন। তারা ছিল 3 ধূসর মানবী, যাদের সকলের জন্য ছিল কেবল একটি মাত্র চোখ। তারা বাস করত ওশানের দূরবর্তী পুকুরে। সাইরেন বৃন্দ বাস করত সমুদ্রের অর্থাৎ ভূমধ্য এক দ্বীপে। তাদের ছিল মনোমোহিনী কণ্ঠস্বর এবং তাদের গান নাবিকদেরকে প্রলুব্ধ করে নিয়ে যেত মৃত্যুর উপকূলে। তারা দেখতে কেমন ছিল তা কারো জানা ছিল না, কারণ কেউ তাদেরকে দেখলে আর কখনোই ফিরে আসতে পারত না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু স্বর্গ নাকি মর্ত ছিল তাদের ভাষার তার কোনো উল্লেখ নেই। তারা ছিলেন ফেইটগণ, যাদের গ্রিক ভাষায় বলা হয় মরি আর ল্যাটিন ভাষায় পার্সি। হেসিওডের বর্ণনায় যারা জন্মের সময় মানুষকে প্রদান করতেন ভালো এবং মন্দ, তারা ছিলেন 3 জন। ক্লদো বয়নকারী, যিনি বয়ন করতেন জীবনের ভাগ্য জাল। আরেকজন ছিলেন ল্যাকেসিস, ভাগ্য মীমাংসাকারী, যিনি প্রত্যেক মানুষকে তার নিয়তি প্রদান করেন। আরেকটা ছিল অ্যাট্রোপস, যার সিদ্ধান্ত অপরিবর্তনীয়, যিনি বহন করেন ঘৃণিত চরকা এবং সুতা কেটে দিয়ে নিশ্চিত করেন মানুষের মৃত্যু। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।